সমস্যাটা হলো সুকুমারের বিয়ে। কি এমন সমস্যা? শুধু একটি মনোমত পাত্রী ঠিক করে শুভ লগ্নে শাস্ত্রীয় মতে উদ্বাহ কার্য সমাধা করে দেওয়া, মানুষের একটা জৈব সংস্কারকে সংসারে পত্তন করে দেওয়া, এই তো। কিন্তু বাধা আছে। সুকুমারের ব্রহ্মচর্য। 12 বছর বয়স থেকে নিরামিষ ফোঁটা তিলক করেছে সে। আজও পায়ে সেধে তাকে মুসুরির ডাল খাওয়ানো যায় না। সাহিত্য কাব্য তার কাছে অস্পৃশ্য। পাঠ্যপুস্তক ছাড়া জীবনে সে পড়েছে শুধু কখানি যোগশাস্ত্রের দীপিকা। বাগানের পুকুর ঘাটে নির্জন দুপুর রাতে একাগ্র প্রাণায়ামে কতবার শিউরে উঠেছে তার সুষুম্না। প্রতি কুম্ভকে রেচকে সুকুমার অনুভব করেছে এক অদ্ভুত আত্মিক শক্তির তড়িৎ স্পর্শ। শ্বাসে প্রশ্বাসে, রক্তে ও স্নায়ুতে। সুকুমার চোখ বুঝলেই দেখতে পায় তার অন্তরের নিভৃত কন্দরে সমাসীন এক বিবাগী পুরুষ। আবিষ্ট অবস্থায় কানে আসে কে যেন বলছে, মুক্তি দে, মুক্তি দে। জপ ছেড়ে চোখ মেলে তাকালেই দেখতে পায় কার এক গৈরিক উত্তরীয় ক্ষণিকের দেখা দিয়ে মিলিয়ে গেল বাতাসে। সুকুমার বন্ধুদের অনেকবার জানিয়েছে, ব্যাস এই এক্সামিনটা পর্যন্ত, তারপর আর নয়। হিমালয়ের ডাক এসে গেছে আমার। সুকুমারের বাবা কৈলাস ডাক্তার বলতেন, প্রোটিনের অভাব। পেটে দুটো ভালো জিনিস পড়ুক, গায়ে মাংস লাগুক, এসব ব্যায়ামও 2 দিনেই কেটে যাবে। কত পাক আমি দেখলাম। কিন্তু মা, পিসিমা, ছোট বোন রানু আর ঝি, তাদের মন প্রবোধ মানে না। সকলে মিলে চেপে ধরল কৈলাস ডাক্তারকে। যত শিগগিরই পারো পাত্রী ঠিক করে ফেলো, আর দেরি নয়। ঝিয়ের কোঁদল তো লেগেই আছে। ছি ছি, সংসারে থেকেও ছেলের বনবাস। ছোট জাতের ছোট ঘরেও এমন কসাই পানা করে না বাপু। সমস্যা সমাধানের ব্যবস্থা হলো, কৈলাস বাবু পাত্রী দেখবেন, ভগ্নিপতি কানাই বাবু সুকুমারের মতিগতির চার্জ নিলেন। যেমন করে পারেন কানাই বাবু সুকুমারের মনকে সংসার মুখ করবেন। পাশের খবর বেরিয়েছে, কানাই বাবু সুকুমারকে দিয়ে জোর করে দরখাস্তে সই করালেন। নাও সই করো, মুনশেফি চাকরি, ঠাট্টা নয়, সংসারে থেকেও সাধনা হয়। ওই যাকে বলে পাকাল মাছের মতো থাকবে। জনক রাজা যেমন ছিলেন। বাড়ির বিষণ্ণ আবহাওয়া ক্রমে উৎফুল্ল হয়ে আসছে। কৈলাস বাবু পাত্রী দেখে এসেছেন। এখন সমস্যা সুকুমারকে কোনো মতে পাত্রী দেখাতে নিয়ে যাওয়া। কানাই বাবু সকলকে আশ্বস্ত করলেন, কিছু ভাববার নেই, সব হো জায়গা। সংসারের ওপর সুকুমারের এই নির্লেপ এখনো কেটে যায়নি ঠিকই, তবু একটু চাঞ্চল্য, আচারে আচরণে রক্ত মাংসের মানুষের মেজাজ একাধটু দেখা দিয়েছে যেন। তবু একদিন পড়ার ঘরে কানাই বাবুর সঙ্গে সুকুমারের একটা বচসা শোনা গেল। বাড়ির সবারই বুক দূর দূর করে উঠল। ব্যাপার কি? কানাই বাবুর কথার ফাঁদে পড়ে সুকুমারকে উপন্যাস পড়তে হয়েছে। জীবনে এই প্রথম। নাভিমূলে চন্দনের প্রলেপ দিয়ে, অগুরু পুড়িয়ে ঘরের বাতাস পবিত্র করে নিয়ে অতি সাবধানে পড়তে হয়েছে তাকে। বলবান ইন্দ্রিয় গ্রাম কি হয় বলা তো যায় না। কিন্তু উপন্যাস না নরক, যত সব নীচ রিপু সেবার বর্ণনা। সমস্ত রাত ঘুম হয়নি, এখনো গা ঘিন ঘিন করছে। সুকুমার বলল, আপনাকে এবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম কানাই বাবু।
মানে অপমানে সম্পূর্ণ উদাসীন কানাইবাবু বললেন, আজ সন্ধে সিনেমা দেখাতে নিয়ে যাব তোমায়। যেতেই হবে ভাই, তোমার আজ্ঞা চক্রের দিব্যি। তাছাড়া ভালো ছবি, ধ্রুবের তপস্যা, মনটাও তোমার একটু পবিত্র হবে। কানাইবাবুর এক্সপেরিমেন্ট বোধহয় সার্থক হয়ে উঠল। সুকুমার কাব্য পড়ে, বার কয়েক আখড়ায় গিয়ে মাথুর শুনে এসেছে, ঘন ঘন সিনেমায় যায়। এদিকে অ্যাপয়েন্টমেন্ট পত্রও চলে এসেছে, কিন্তু অনাসক্তির ঘোর সম্পূর্ণ কাটেনি। আজকাল সুকুমারের অতীন্দ্রিয় আবেশ হয়। জ্যোৎস্না রাত্রে বাগানে একা বসে বসে নেবু ফুলের সুগন্ধে মনটা অকারণেই উড়ে চলে যায়। ধূলিধূসর সংসারের বন্ধন ছেড়ে যেন আকাশের নীলিমায় সাঁতার দিয়ে বেড়ায়। একটা বিষণ্ণ সুখকর বেদনা, কিসের অভাব, কাকে যেন চাই, কে সেই না পাওয়া। দীর্ঘশ্বাস চাপতে গিয়ে লজ্জা পায় সুকুমার। রাত করে সিনেমা দেখে বাড়ি ফিরবার পথে কানাইবাবু সুকুমারকে জিজ্ঞাসা করলেন, নাচটা কেমন লাগলো? সুকুমার সহসা উত্তর দিল না, একটু চুপ করে থেকে বলল, কানাইবাবু, কি? মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। নিশ্চয় কালি চলো বারাসত, যাদব বোসের মেয়ে বনলতা তোমার মেজদি যেতে লিখেছে, আর বাবা তো আগেই দেখে এসেছেন। উকিলের মুহুরি যাদব বোস, বংশ ভালো, আর মেয়ে বনলতা দেখতে ভালোই। যাদব বোস অল্প পণে দয়ালু সৎপাত্র খুঁজছেন। মেজদি একটি বছর 15 বয়সের মেয়েকে হাত ধরে সামনে টেনে নিয়ে এলেন। ভালো করে দেখে নে সুকু, মনে যেন শেষে কোনো খুঁতখুঁত না থাকে। যাত্রাকালে রাজকুমারীর মতো মেয়েটাকে যত দূর সম্ভব জবরজং করে সাজানো হয়েছে। বিরাট একটা ঝকঝকে বেনারসি শাড়ি আর পুরু সাটিনের জ্যাকেট। পাড়ার মেয়েদের কাছে ধার করা চুড়ি, রুলি, বালা ও অন্তত কোনুই পর্যন্ত বোঝাই করা দুটি হাত। ঘামে চুপসে গেছে কপালের টিপ, পাউডারের মোটা খড়ির স্রোত গাল বেয়ে গড়িয়ে পড়ছে গলার উপর। মেয়েটি দম বন্ধ করে চোখের দৃষ্টি হারিয়ে যেন যজ্ঞের পশুর মতো এসে দাঁড়ালো। বনলতার শক্ত খোঁপাটা চট করে খুলে চুলের গোছা দুহাতে তুলে ধরে মেজদি বললেন, দেখে নে সুকু, গায়ের মেয়ে হলে হবে কি, তেল চিটে ঘাড় নয় যা তোমাদের কত কলেজের মেয়ে দেখেছি। রাম, মেজদি যেন ফিজিওলজি পড়াচ্ছেন। বনলতার থুতনিটা ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখালেন। চোখ মেলে তাকাতে বললেন, টেরা কানা নয়। পায়চারি করালেন, খোঁড়া নয়। সুকুমারের মুখের সামনে বনলতার হাতটা টেনে নিয়ে আঙুলগুলি ঘেঁটে ঘেঁটে দেখালেন। দেখছিস তো, নিন্দে করার জো নাই। দেখার পালা শেষ হলো। বাড়ি ফিরে কানাইবাবু জিজ্ঞাসা করলেন, কি হে যোগীবর, পছন্দ তো? সুকুমার চুপ করে রইল। মুখের চেহারা প্রসন্ন নয়। কানাইবাবু বুঝলেন, এক্ষেত্রে মৌনং অসম্মতি লক্ষণং। সিনেমায় বনানী দেবীর নাচ দেখে চোখ পাকিয়েছ ভায়া, এসব মেয়ে কি পছন্দ হয়? কানাইবাবু মনের বিরক্তি মনে চেপেই রাখলেন। পিসিমা বললেন, ছেলের আপত্তি তো হবেই, হা ঘরের মেয়ে এনে হবে কি, এই মুহুরি টুহুরির সঙ্গে কুটুম্বিতে চলবে না। সুন্দরী মেয়ে চাই, এইটাই বড় বাধা দাঁড়িয়েছে এখন। কৈলাস ডাক্তার পাত্রী দেখছেন, আর বিপদের কথা এই যে তার চোখে অসুন্দর তো কেউ নয়।
তাই কৈলাস ডাক্তার কাউকে সুন্দরী বলে সার্টিফিকেট দিলেই চলবে না। এ বিষয়ে তার রুচি সম্বন্ধে সকলের যথেষ্ট সংশয় আছে। প্রথম ছেলে, জীবন সঙ্গিনী নিয়ে ঘর করতে হবে যাকে, তারই মতটা প্রথম গ্রাহ্য, তারপর আর সকলের। কৈলাসবাবু নিজে কুরূপ, কুৎসা করা যাদের আনন্দ, তারা আড়ালে বলে কালো জিভ ডাক্তার। ভদ্রলোকের জিভটাও নাকি কালো। যৌবনে এ গঞ্জনা কৈলাস ডাক্তারকে মর্মপীড়া দিয়েছে অনেক। আজ প্রৌঢ়ত্বের শেষ ধাপে এসে এ দৌর্বল্য তাঁর আর নেই। বাংলোর বারান্দায় সোফায় বসে নিবিষ্ট মনে কৈলাস ডাক্তার এই কথাই ভাবছিলেন। এই রূপ ও তত্ত্ব তার কাছে দুর্বোধ্য। আজ 25 বছর ধরে যে ঝানু সার্জন ময়না ঘরে মানুষের বুক চিরে দেখে এসেছে, তাকে আর বোঝাতে হবে না কাকে সোনার দেহ বলে। মানুষের অন্তরঙ্গ রূপ, এর পরিচয় কৈলাস ডাক্তারের মতো আর কে জানে? কিন্তু তার এই ভিন জগতের সুন্দরম, তাকে কদর দেবার মতো দ্বিতীয় মানুষ কই? দুঃখ এইটুকু, হঠাৎ শেকল বাঁধা হাউন্ডটার বিকট চিৎকার আর লাফ ঝাঁপ, ফটক ঠেলে হুড়মুড় করে ঢুকলো মানুষের ব্যঙ্গ মূর্তি কয়েকটি প্রাণী। যদু ডোম আর নিতাই সহিস দৌড়ে এলো লাঠি নিয়ে। যদু ও নিতাইয়ের গলা ধাক্কা গ্রাহ্য না করে ফটকের ওপর জুত করে বসলো একটা ভিখারি পরিবার। নোংরা চটের পোঁটলা, ছেঁড়া মাদুর, উনুন, হাঁড়ি, ক্যানেস্তারা, পিঁপড়ে ও মাছি নিয়ে একটা কদর্য জগতের অংশ। শোরগোল শুনে বাড়ির সবাই এলো বেরিয়ে। কৈলাসবাবু বললেন, কে রে এরা যদু, চাইছে কি? এ বেটার নাম হাবু বোস্টম, তাঁতিদের ছেলে, কুষ্ঠ হয়ে ভিক্ষে ধরেছে। কুষ্ঠী হাবু তার পটি বাঁধা হাত দুটো তুলে বলল, কৃপা করো বাবা। এই বুড়িটাকে? এ মাগির নাম হামিদা, যাতে ইরানি বেদিয়া। বসন্তে কানা হবার পর দল ছাড়া হয়েছে, ও এখন হাবুরি বউ। হামিদা কোলের ভেতর থেকে ন্যাকড়ায় জড়ানো কমাসের একটা ছেলেকে দুহাতে তুলে ধরে নকল কান্নায় কোঁকিয়ে কোঁকিয়ে বলল, বাচ্চা কা জান হুজুর, এক পেয়ালি দুধ হুজুর, এক মুঠ্ঠি দানা হুজুর। আর এই ধিঙ্গি ছুরিটাকে? পিসিমা প্রশ্ন করলেন। ওর নাম তুলসী, হাবু আর হামিদার মেয়ে। আপন মেয়ে? হাঁ পিসিমা, যদু উত্তর দিল। তুলসী একটা কলাই করা থালা হাতে বসে আছে চুপ করে। পরিধানে খাটো একটা নোংরা পর্দার কাপড়, বুকের ওপর থেকে গেরো দিয়ে ঝোলানো। আভরণের মধ্যে হাতে একটা কৌড়ির তাবিজ। দেখবার মতো চেহারা এই তুলসীর। বছর 14 বয়স, তবু সর্বাঙ্গে একটা রূঢ় পরিপুষ্টি। কোন ডাকিনীর টেরাকোটা মূর্তির মতো কালিমারা শরীর, মোটা থ্যাবড়া নাক, মাথার খুলিটা বেঢপ টেরে বেঁকে গেছে। চোয়াল জুড়ে দস্তুর মতো একটা হিংসা ফুটে রয়েছে যেন। মুখের সমস্ত পেশি ভেঙে চুরে গেছে ছন্ন ছাড়া বিক্ষোভে। এ মুখের দিকে তাকিয়ে দাতা কর্ণ দান ভুলে যায়, গা শিরশির করে। কিন্তু যদু বলল, তুলসীর ভিক্ষের রোজগারই নাকি এদের পেট ভাতের একমাত্র নির্ভর। হাবু ঠিক ভিক্ষে করতে আসেনি। মিউনিসিপ্যালিটি এদের বস্তি ভেঙে দিয়েছে। দেশি মদের একটা নতুন ভাটিখানা হবে সেখানে। শহরের এলাকায় এদের থাকবার আর হুকুম নাই। হাবু কান্নাকাটি করল, একটা সার্টিফিকেট দিন বাবা, মুচিপাড়ার ভাগারের পেছনে থাকবো, দিননাথের দিব্যি, হাটে বাজারে ঘেসবো না কখনো। তুলসী ভিক্ষে খাটবে, ওর তো রোগ বালাই নেই।
পিসিমা বললেন, যেতে বল, গা ঘিন ঘিন করে, কিছু দিয়ে বিদায় করে দে রানু। রানু বলল, আমার ছেঁড়া ফ্লানেলের ব্লাউজটা দিয়ে দি, এই শীতে তবু ছেলেটা বাঁচবে। হ্যাঁ দিয়ে দে, থাকে তো একটা ছেঁড়া শাড়িও দিয়ে দে, বয়স হয়েছে মেয়েটার, লজ্জা রাখতে হবে তো। কৈলাস ডাক্তার বললেন, আচ্ছা যা, তোরা সার্টিফিকেট দেব, কিন্তু খবরদার হাটে বাজারে আসিস না। হাবু তার সংসারপত্র নিয়ে আশীর্বাদ করে চলে যাবার পর তুলসীর কথাটাই আলোচনা হলো আর একবার। কৈলাসবাবু হেসে হেসে বললেন, সুন্দরী তুলসীকে, ওরও বিয়ে হয়ে যাবে জানো। ঝি উত্তর দিল, বিয়ে হবে না কেন, সবই হবে, তবে সেটা সত্যিই বিয়ে নয়। কৈলাসবাবু আর একটি পাত্রী দেখে এসেছেন, নন্দ দত্তের বোন দেবপ্রিয়া। মেয়েটি ভালোই, তবে সুকুমার একবার দেখে আসুক। দেখানো হলো দেবপ্রিয়াকে। মেয়েদের প্রাচুর্যে বয়স ঠিক ঠাহর হয় না। চওড়া কপাল, ছোট চিবুক, গোল গোল চোখ, গায়ের রং মেটে কিন্তু সুমসৃণ। ভারী ভুরু দুটোতে যেন তিব্বতী উপত্যকার ধূর্ত একটু ছায়া প্রচ্ছন্ন এক মঙ্গলিনীকে ইশারায় ধরিয়ে দিচ্ছে। ঠোঁটে হাসি লেগেই আছে। সে বোধহয় জানে তার এই অপ্রাকৃত পৃথুলতা লোক হাসাবার মতোই। দেবপ্রিয়ার গলা মিষ্টি, গান গায় ভালো। সুকুমার হাঁ না কিছুই বলে না, বলা তার স্বভাব নয়। বোঝা গেল এ মেয়ে তার পছন্দ নয়। পিসিমাও বললেন, হবেই না তো পছন্দ, শুধু গলা দিয়েই তো আর সংসার করা যায় না। তাছাড়া নন্দরা বংশেও খাটো। কৈলাস ডাক্তার দুশ্চিন্তায় পড়লেন। সমস্যা ক্রমেই ঘোরালো হচ্ছে। এ মোটেই সহজ সরল ব্যাপার নয়। নানা নতুন উপসর্গ দেখা দিচ্ছে একে একে। শুধু সুন্দরী হলেই চলবে না, বংশ, বিত্ত, শিক্ষা ও রুচি দেখতে হবে। মাঝে পড়ে পুরুত ভট্টাচার্যি আরো খানিকটা ইন্ধন জুগিয়ে গেছেন। সমস্যাটা ক্রমেই তেতে উঠেছে। ভট্টাচার্যি বাড়ির সকলকে বুঝিয়ে গেছেন নিতান্ত আধ্যাত্মিক এই বিয়ে জিনিসটা। কুলনারীর গুণ লক্ষণ মিলিয়ে পাত্রে নির্বাচন করতে হবে। গৃহিণী, সচিব, সখী, প্রিয়, শিষ্যা, সব দিক যাচাই করে দেখতে হবে। সারা জীবনের ধম্ম সাধনার অংশভাগিনী, এ ঠাট্টার ব্যাপার নয়। ধরে বেঁধে একটা নিয়ে এলেই হলো না। ওসব যাবনিক অনাচার চলবে না। হ্যাঁ, তবে সুন্দরী হওয়া চাই, কারণ সৌন্দর্য একটা দেবসুলভ গুণ। এবার যতদূর সম্ভব সাবধানে, খুব ভেবে চিনতে কৈলাস ডাক্তার এক পাত্রী দেখে এলেন। অনাদি সরকারের মেয়ে অনুপমা, সুশিক্ষিতা ও সুন্দরী। অনুপমার বয়স একটু বেশি, রোগা বা অতি তন্নি দুইই বলা যায়। মুখশ্রী আছে কিনা আছে তা বিতর্কের বিষয়, তবে চালচলনে সুরুচির আবেদন আছে নিশ্চয়। রূপে যেটুকু ঘাটতি তা পুষিয়ে গেছে সুশিক্ষার হ্লাদিনী গুণে। প্রতিবাদ করল রানু, না, ম্যাচ হবে না, যা ঝিরকুট চেহারা মেয়ের। ঋষি বালকের মতো কাঁচা মন সুকুমারের, হাঁ না বলা তার ধাতে সম্ভব নয়। কিংবা অতিরিক্ত লজ্জা, তাও হতে পারে। তবে তার আচরণেই বোঝা গেল এ বিয়েতে সে রাজি নয়। পিসিমা বললেন, ভালোই হলো, জানি তো যা কিপটে এই অনাদি চাষা, বিনা খরচে কাজ সারতে চায়, পাত্র যেন পথে গড়াচ্ছে। দৈবজ্ঞী মশাই এসে পিসিমাকে স্মরণ করিয়ে দিলেন, পাত্রীর রাশি আর গণ খুব ভালো করে মিলিয়ে দেখবেন পিসিমা, ওসব কোনো তুচ্ছ করা জিনিস নয়। সবই গ্রহের কৃপা। দৈবজ্ঞী সুকুমারের কোষ্ঠী বিচার করে বাড়ির সকলকে বড় রকম একটা প্রেরণা দিয়ে চলে গেল। যা দেখছি তা তো বড়ই ভালো মনে হচ্ছে।
পতাকা হৃষ্টি আর নেই, এবার কেতুর দশা চলছে, এই বছরের মধ্যে ইষ্ট লাভ, সুন্দরী বামা, রাজপদং ধন সুখং ইত্যাদি ইত্যাদি। এই ছুরি, এখানে কি করছিস? কৈলাসবাবু ধমকে উঠলেন। সুকুমারের পড়ার ঘরের সামনের বারান্দায় ফুল গাছের টবের পাশে বসে আছে তুলসী, হাতে কলাই করা থালাটা। যদু কোত্থেকে এসে সঙ্গে সঙ্গে হুমকি দিল, ওঠ এখান থেকে হারামজাদি, কেমন ঘুপটি মেরে বসে আছে চুরির ফিকিরে। কৈলাস ডাক্তার বললেন, যাক, গালমন্দ করিস নে, খিড়কির দোরে গিয়ে বসতে বল। সামনে কানাই বাবুকে পেয়ে বললেন, কি কানাই, এবার আমাকে বিড়ম্বনা থেকে একটু রেহাই দেবে কি না? সুন্দরী পাত্রী জুটল তোমাদের? আজ্ঞে না, চেষ্টার তো ত্রুটি করছি না। চেষ্টা করেও কিছু হবে না, তোমাদের সুন্দরের তো মাথা মুন্ডু কিছুই নেই। কি রকম? কি রকম আবার? চুল কালো হলে সুন্দর, আর চামড়া কালো হলে কুৎসিত, এই কথাটা কি মহাবোমে লেখা আছে শাশ্বত কালি দিয়ে? একটু চুপ করে থেকে কৈলাস ডাক্তার বললেন, পদ্মপত্র যুগ্ম নেত্র পরশয়ে শ্রুতি, ধন্যী বাবা কাশিরাম। একবার ভাবো তো কানাই, কোন ভদ্রলোকের যদি নাক থেকে কান পর্যন্ত ইয়া ইয়া দুটো চোখ ছড়িয়ে থাকে, কি চিজ হবে সেটা? কানাই বাবু বললেন, যা বলেছেন, কত যে বাজে সংস্কারের ৭-৫ রয়েছে লোকের। তবে মানুষের রূপের একটা স্ট্যান্ডার্ড অবশ্য আছে, অ্যানথ্রোপোলজিস্টরা যেমন বলেন। অ্যানথ্রোপোলজিস্ট না চামড়াওয়ালা? কৈলাসবাবু চড়া মেজাজে বললেন, আসুক একবার আমার সঙ্গে ময়না ঘরে, দুটো লাশের ছাল ছাড়িয়ে দিচ্ছি, চিনে বলুক দেখি কে ওদের আলপাইন, নেগ্রিটো আর প্রোটো অস্ট্রোলয়েড। দেখি ওদের বংশবিদদের মুরদ, মেলা বকো না আমার কাছে। কানাইবাবু সরে পড়ার পথ দেখলেন। জানো কানাই, আমাকে আড়ালে সবাই কালো জিভ বলে ডাকে। বর্বর আর গাছে ফলে, একটা বাজে ট্যাবু ছাড়বার শক্তি নেই, সভ্যতার গর্ব করে, আধুনিক হয়েছে যত সব ফাজিলের দল। কৈলাস ডাক্তার ক্ষুব্ধ লাল চোখ দুটিকে শান্ত করে চুরুট ধরালেন। সত্যদাসের বাড়ি থেকে ভালো একটি পাত্রী দেখে খুশি মনে কৈলাস ডাক্তার ফিরলেন। ফটকে পা দিয়েই দেখেন সুকুমারের পড়ার ঘরের সামনে বসে যদু আর নিতাই তুলসীর সঙ্গে মশকরা করছে। এই রাস্কেল সব, কি হচ্ছে ওখানে? তুলসী ওর থালা হাতে দৌড়ে পালিয়ে গেল। যদু নিতাই আমতা আমতা করে কিছু একটা গুছিয়ে বলতে বৃথা চেষ্টা করে চুপচাপ রইল। কৈলাসবাবু সুকুমারকে ডেকে বললেন, ঘরের দোর খোলা রাখো কেন? সেই ভিখিরি ছুরিটা কদিন থেকে ঘুরঘুর করছে এদিকে, খুব নজর রাখবে, কখন কি চুরি করে সরে পড়ে বলা যায় না। সুকুমারের মাকে ডেকে কৈলাস জানালেন, সত্যদাসের মেয়ে মমতাকে দেখে এলাম, একরকম পাকা কথাই দিয়ে এসেছি, এবার সুকুমার আর তোমরা একবার দেখে এসো, আমাকে আর নাকে দড়ি দিয়ে ঘুরিও না। যথারীতি মমতাকে দেখে আসা হলো। মমতার রূপে অসাধারণত্ব আছে সন্দেহ নাই, ঘুটঘুটে অমাবস্যার মতো ঘন কৃষ্ণ গায়ের রং, সমস্ত অবয়বে সুপেশল কাঠিন্য, মণিবন্ধ ও কনুইয়ের মজবুত অস্থি সজ্জা, আর হাত পায়ের রোম ঘন পারুষ্য পুরুষকেও লজ্জা দেয়। চওড়া করটির ওপর অতি কুঞ্চিত স্থূল তন্তু চুলের ভার, নীলগিরির চূড়ার ওপর স্নিগ্ধ মেঘস্তবকের মতো, এক দৃঢ়া দ্রাবিড়া নায়িকার মূর্তি। মমতার প্রখর দৃষ্টির সামনে সুকুমারই সংকুচিত হল। বড়মালা কাঙাল অবলার দৃষ্টি এ নয়, বরং এক অকুত লজ্জা স্বয়ংবরার জিজ্ঞাসাই যেন জল জল করছে। সত্যবাবু মেয়ের গুণপনার পরিচয় দিলেন। বড় পরিশ্রমী মেয়ে, কারণ স্বাস্থ্য খুব ভালো। ছাত্রী জীবনে প্রতি বছর
স্পোর্টসে প্রাইজ পেয়ে এসেছে। মেয়ে দেখে এসে সুকুমার মুখ ভার করে শুয়ে রইল। রানু বলল, এ নিশ্চয়ই রাক্ষসগণ পিসিমা। পিসিমা একটু বিমর্ষ হয়ে বললেন, হ্যাঁ সে তো কথা, বড় হট্টাকট্টা চেহারা, নইলে ভালো বরপণ দিচ্ছিল, দান সামগ্রীও। তবু কৈলাস ডাক্তার তোড়জোড় করছেন। মমতার সঙ্গেই বিয়ের একরকম ঠিক। এবার শক্ত হয়েছেন তিনি। 10 জনের 10 কথার চক্রে আর ভূত সাজতে পারবেন না। কিন্তু যা কখনো হয়নি তাই হলো। সুকুমারের প্রকাশ্য বিদ্রোহ। সুকুমার এবার মুখ খুলেছে। রানুকে ডেকে নিয়ে জানিয়ে দিয়েছে, সত্যদাসের সঙ্গে বড় গলাগলি দেখছি বাবার। ওখানে যদি বিয়ে ঠিক হয় তবে একটু আগে ভাগে আমায় জানাবি, আমি যুদ্ধে সার্ভিস নিচ্ছি। কথাটা শুনে পিসিমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সুকুমারের মা রান্না ছেড়ে বৈঠকখানায় গিয়ে কৈলাসবাবুর সঙ্গে এক প্রস্থ বাক যুদ্ধ সেরে এলেন। কিন্তু ফল হলো না কিছুই। কৈলাসবাবু এবার অটল। সুকুমারের মা কেঁদে ফেললেন, ওই হদকুচ্ছিত মেয়ের সঙ্গে বিয়ে? তোমার ছেলে ওই মেয়ের ছায়া মারাবে ভেবেছ? এমন বিয়ে না দিয়ে ছেলের হাতে চিমটে দিয়ে বিদায় করে দাও না। কৈলাসবাবুর অটলতার ব্যতিক্রম হলো না কিছুই। তিনি শুধু একটা দিন স্থির করার চেষ্টায় রইলেন। সুকুমার মার মূর্তি হয়ে রানুকে বলল, সেই দৈবজ্ঞীটা এবার এলে আমায় খবর দিবি তো। কোন দৈবজ্ঞী? ওই যে বেটা সুন্দরী রামা টামা বলে গিয়েছিল, জীব উপড়ে ফেলবো ওর। আড়ালে দাঁড়িয়ে কৈলাস ডাক্তার শুনলেন এ বাক্যালাপ। রাগে ব্রহ্মতালু জ্বলে উঠল তাঁর। সুকুমারের মাকে ডেকে প্রশ্ন করলেন, কি পেয়েছ? শঙ্কিত চোখে কৈলাসবাবুর দিকে তাকিয়ে সুকুমারের মা বললেন, কি হয়েছে? ছেলের বিয়ে দিতে চাও? কেন দেব না? সৎ পাত্রী চাও না সুন্দরী পাত্রী চাও? সুকুমারের মা ভেবে নিয়ে ভয়ে ভয়ে বললেন, সুন্দরী পাত্রী। বেশ, তবে লিখে দাও আমাকে সুন্দরী কাকে বলে। তন্নি, শ্যামা, পক্ক, বিম্বাধর আরো যা আছে লিখে দাও, আমি সেই ফর্দ মিলিয়ে পাত্রী দেখব। এই বিদঘুটে প্রস্তাবে সুকুমারের মার মেজাজও ধৈর্য হারাবার উপক্রম করল। তবু মনের ঝাঁঝ চেপে নিয়ে বললেন, তার চেয়ে ভালো তোমায় পাত্রী দেখতে হবে না, আমরা দেখছি। ধন্যবাদ, খুব ভালো কথা, এবার আমি দায়মুক্ত। হ্যাঁ। কৈলাস ডাক্তার এখন অনেকটা সুস্থির হয়েছে। হাসপাতালে যান আর আসেন। রোগী নিয়ে, ময়না ঘরের লাশ নিয়ে দিন কেটে যায়, যেমন আগে কাটত। বাগানের দিকে একটা হট্টগোল। কৈলাস ডাক্তার এগিয়ে গিয়ে দেখেন যদুডোম আর নিতাই মিলে তুলসীকে ঘাড় ধরে হিড়হিড় করে টেনে বাগানের ফটক দিয়ে বার করে দিচ্ছে। কি ব্যাপার নিতাই? বড় পাজি এ ছুরিটা হুজুর। পয়সা দেয়নি বলে দাদাবাবুর ঘরে ঢিল ছুটছিল, আর এই দেখুন আমার হাত কামড়ে দিয়েছে। কৈলাস ডাক্তার বললেন, বড় বাড় বেড়েছে ছুরির। ভিখারির জাত দয়া করলেই কুকুরের মতো মাথায় চড়ে। কেবলই দেখছি মাস 3-4 থেকে শুধু এদিকেই নজর। এবার এলে পুলিশে ধরিয়ে দিবি। তুলসী ফটকের বাইরে গিয়েও মত্তা বাতুলির মতো আরো কটা ইট পাটকেল ছুঁড়ে চলে গেল। কৈলাস ডাক্তার বললেন, সব সময় ফটকে তালা বন্ধ করে রাখবে। সেদিন সন্ধ্যাবেলা অনেক রাতে রুগী দেখে বাড়ি ফিরতেই কৈলাস ডাক্তার দেখলেন ফটক খুলে অন্ধকারে চোরের মতো পা টিপে টিপে সরে পড়ছে তুলসী। কৈলাস বাবুকে দেখে আরো জোরে দৌড়ে পালিয়ে গেল। হাঁক দিতেই যদু ও নিতাই হাজির হলো লাঠি হাতে। অত্যন্ত বিরক্ত হয়ে কৈলাস ডাক্তার বললেন, এ কি, ফটক খোলা, বারান্দায় আলো জ্বলছে, সুকুমারের ঘরে আলো, আমার বৈঠকখানা খোলা, তোমরা সব জেগেও রয়েছ, অথচ ছুরিটা বেমালুম চুরি করে সরে পড়ল। কৈলাস ডাক্তার সমস্ত ঘর তন্ন তন্ন করে দেখলেন।
আমার ঘরটা সব তছনছ করেছে কে? টেবিল থেকে নতুন বেলেডোনার শিশিটাই বা গেল কোথায়? অনেকক্ষণ বকাবকি করে শান্ত হলেন কৈলাস ডাক্তার। কিছু চুরি হয়নি বলেই মনে হলো। দিনটা আজ ভালো নয়। সকাল থেকে বিকেল পর্যন্ত আকাশে দুর্যোগ ঘনিয়ে আছে। কানাইবাবু এসে কৈলাস ডাক্তারকে জানালেন, সুন্দরী পাত্রী পাওয়া গেছে। জগৎ ঘোষের মেয়ে, সুকুমারের এবং আরো সবারও পছন্দ হয়েছে। বংশে, শিক্ষায় ও গুণে কোনো ত্রুটি নেই। কৈলাস ডাক্তার বললেন, বুঝলাম তোমরা কল্পতরু সন্ধান পেয়েছ, সুখবর। আপনাকে আজ রাত্রে আশীর্বাদ করতে যেতে হবে। তা যাব। যদু ডোম এসে তখনই খবর দিল 3টে লাশ এসেছে ময়না তদন্তের জন্য। কৈলাস ডাক্তার বললেন, চল রে যদু, এখনই সেরে রাখি, রাত্রে আমার নানা কাজ রয়েছে। ময়না ঘরে এসে কৈলাস ডাক্তার বললেন, বড় মেঘলা করেছে রে, পেট্রোম্যাক্স বাতি দুটো জাল। যন্ত্রপাতিগুলো গামলায় সাজিয়ে আস্তিন গুটিয়ে নিয়ে কৈলাস ডাক্তার বললেন, রাত হবে নাকি রে যদু? আগে না, দুটো আগুনে পোড়া লাশ, পচা পাক হয়ে গেছে, ও তো জানা কেস। আমি চিড়ে ফেড়ে দেব, বাকি একটা শুধু। নে কোনটা দিবি দে। কৈলাস ডাক্তার করাত হাতে টেবিলের পাশে দাঁড়ালেন। লাশের ঢাকাটা খুলে ফেলতেই কৈলাস ডাক্তার চমকে বললেন, হ্যাঁ, এ কে রে যদু? যদু ততক্ষণে আলগোছে সরে পড়ে ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। কৈলাস ডাক্তারের প্রশ্নে ফিরে এসে বলল, হ্যাঁ হুজুর, তুলসী, সেই ভিখারি মেয়েটা। কৈলাস ডাক্তার বোকার মতো যদুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। যদু সেই অবসরে তুলসীর পরিহিত নোংরা শাড়িটা, গায়ের ছেঁড়া কোটটা খুলে মেঝের উপর ছুঁড়ে ফেলে দিল। আবার বাইরে যাবার উদ্যোগ করতেই কৈলাস ডাক্তার বললেন, যাচ্ছিস কোথায়? স্পিরিট দিয়ে লাশটা মোছ ভালো করে, ইউক্যালিপটাসের তেলের বোতলটা দে, কিছু কর্পূর পুড়তে দে, আর একটা বাতি জ্বাল। ওয়ান মোর আনফরচুনেট। কথাটার মধ্যে যেন একটু বেদনার আভাস ছিল। তুলসীর লাশে হাত দিলেন কৈলাস ডাক্তার। করাতের দুপুঁচে খুলিটা দুভাগ করা হলো। কৈলাস ডাক্তারের হাতের ছুরি ফুঁসফুঁস করে স্বনিঃশ্বাসে নেচে কেটে চলল লাশের ওপর। গলাটা চিরে দেওয়া হলো লম্বালম্বি ভাবে। বুকের মাঝখানে ও দুপাশে বড় বড় পোঁচ দিয়ে ধরটা খুলে ফেলা হলো। সাঁড়াশি দিয়ে পট পট করে পাঁজরগুলো উল্টে দিলেন কৈলাস ডাক্তার। যেন ঘুমে ঢলে রয়েছে তুলসীর চোখের পাতা। চিমটে দিয়ে ফাঁক করে কৈলাস ডাক্তার দেখলেন নিশ্চল দুটি কনিনিকা যেন নিদারুণ অভিমানে নিষ্প্রভ হয়ে আছে। শুকিয়ে কুঁচিয়ে গেছে চোখের শ্বেত পটল। সুজলা অশ্রুশিলা নাড়িগুলো অতি স্রাবে বিষণ্ণ। ইস, মরার সময় মেয়েটা কেঁদেছে খুব, কৈলাস ডাক্তার বললেন। যদু বলল, হ্যাঁ হুজুর, কাঁদবেই তো, সুইসাইড কিনা, করে ফেলে তো ঝোঁকের মাথায়, তারপর খাবি খায়, কাঁদে আর মরে। গলা টিপে মারেনি তো কেউ? কৈলাস ডাক্তার খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন। কই কোনো আঘাতের চিহ্ন তো নেই। গুচ্ছ গুচ্ছ অম্লান সরোরজ্জু, শ্বাস বহা নালীটাও তেমনি প্রফুল্ল, অজস্র লালায় পিচ্ছিল সুপুষ্ট গ্রসনিকা। এত লালা? মরার আগে মেয়েটা খেয়েছে খুব পেট ভরে। হ্যাঁ হুজুর, ভিখিরি তো খেয়েই মরে। দেহতত্ত্বের পাকা জহুরি কৈলাস ডাক্তার। তাকে অবাক করেছে আজ কুৎসিতা এই তুলসী। কত রূপসী কুলবধূ, কত রূপজীবী নটির লাশ পার হয়েছে তার হাত দিয়ে। তিনি দেখেছেন তাদের অন্তরঙ্গ রূপ,
ফিকে ফ্যাকাশে ঘেও। তুলসী হার মানিয়েছে সকলকে। অদ্ভুত। বাতিটা কাছে এগিয়ে নিয়ে কৈলাস ডাক্তার তাকিয়ে রইলেন। প্রবাল পুষ্পের মালঞ্চের মতো বরাঙ্গের এই প্রকট রূপ, অছদ্ম মানুষের রূপ। এই নবনীত পিণ্ড মস্তিষ্ক জোড়া শতদলের মতো উৎফুল্ল হৃদকোষের অলিন্দ আর নিলয়, রেশমি ঝালরের মতো শত শত মোলায়েম ঝিল্লি, আনাচে কানাচে যেন রহস্যে ডুব দিয়ে আছে সুসূক্ষ্ম কৈশিক জাল। কৈলাস ডাক্তার বিমুগ্ধ হয়েই দেখলেন থরে বিথরে সাজানো সারি সারি যত রক্তিম পরশুকা, বরফের কুচির মতো অল্প অল্প মেদের ছিটে, মজ্জাস্থি ঘিরে নেমে গেছে প্রাণদা নীলার প্রবাহিকা। কৈলাস ডাক্তার বাতিটাকে আরো কাছে এগিয়ে নিলেন। খণ্ড স্ফটিকের মতো পিতাভ ছোট বড় কত গ্রন্থির বিথিকা, প্রশান্ত মুকুট ধমনী, সন্ধিতে সন্ধিতে সুপ্রচুর লসিকার বুদবুদ, গ্রন্থি ক্ষীরে নিষিক্ত অতি অভিরাম এই অংশুপেশির তরঙ্গ আর তরুণাস্থির শয্যা, ঝাঁপি খোলা রত্নমালার মতো আলোয় ঝলমল করে উঠল। আবিষ্ট হয়ে গেছেন কৈলাস ডাক্তার। কুৎসিতা তুলসীর ওই রূপের পরিচয় কে রাখে? তবুও এ তিমির দৃষ্টি হয়তো ঘুচে যাবে একদিন। আগামীকালের কোন প্রেমিক বুঝবে এ রূপের মর্যাদা। নতুন তাজমহল হয়তো গড়ে উঠবে সেদিন। যাক। কৈলাস ডাক্তার এবার হাতের কাজে মন দিলেন। যদু বলল, এসবে কোনো জখম নেই হুজুর, পেটটা দেখুন। ছুরির ফলার এক আঘাতে দুভাগ করা হলো পাকস্থলী। এইবার কৈলাস ডাক্তার দেখলেন কোথায় মৃত্যুর কামড়। ক্লোম রসে মাখা একটি অজীর্ণ পিণ্ড, সন্দেশ, পাউরুটি, বেলেডোনা। মার্ডার! হাতের ছুরি খসে পড়ল মেঝের ওপর। সে শব্দে দুপা পিছিয়ে দাঁড়িয়ে রইলেন কৈলাস ডাক্তার। উত্তেজনায় বুড়ো কৈলাস ডাক্তারের ঘাড়ের রগ ফুলে উঠল দপ দপ করে। পোখরাজের দানার মতো বড় বড় ঘামের ফোঁটা কপাল থেকে ঝরে পড়ল মেঝের ওপর। হঠাৎ ছটফট করে টেবিলের কাছে আবার এগিয়ে এলেন কৈলাস ডাক্তার। ছো মেরে কাঁচিটা তুলে নিয়ে তুলসীর তল পেটের দুটো বন্ধনী ছেদ করলেন। নিকেলের চিমটের সুচিক্কণ বাহু পুটে চেপে নিয়ে স্নেহাক্ত আগ্রহে ধীরে ধীরে টেনে তুলে ধরলেন। পরিশঙ্কে ঢাকা সুডোল সুকোমল একটি পেটিকা, মাতৃত্বের রসে উর্বর মানব জাতির মাংসল ধরিত্রী, সর্পিল নারীর আলিঙ্গনে ক্লিষ্ট কুঞ্চিত বেশিয়ে নীল হয়ে আছে শিশু এশিয়া। আবেগে কৈলাস ডাক্তারের ঠোঁটটা কাঁপছিল থরথর করে। যদু এসে ডাকল, হুজুর। ডেকে সাড়া না পেয়ে যদু বাইরে গিয়ে নিতাই সহিসের পাশে বসল। নিতাই বলল, এত দেরি কেন রে যদু? শালা বুড়ো নাতির মুখ দেখছে।